রাগী গণেশ কুমার ভোট সামনে মেজাজ হারিয়ে ফেললেন গণেশ কুমার। আজ অবজারভারদের সঙ্গে যখন বৈঠক তখন দেখা গেল ভিন রাজ্য থেকে যে অবজারভারকে তিনি নিজেই নিয়ে এসেছিলেন তাকেই বাড়ি পাঠিয়ে দিলেন। আবার এর আগে তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ গণেশ কুমারের বিরুদ্ধে। প্রতি কেন্দ্রে একজন জেনারেল অবজারভার, 294 আসনে জেনারেল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাদের নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার। বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই হাওয়া গরম। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার অনুরাগ যাদব উত্তরপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার। এদিন তাকে মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন করেন, আপনার বিধানসভা আসনে কত ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে? উত্তর দিতে পারেননি কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার। এতে রেগে যান গণেশ কুমার, বলেন বাড়ি ফিরে যান। জেনারেল অবজারভার অনুরাগ যাদব পাল্টা বলেন, আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারেন না। এই সার্ভিসে আমি 25 বছর দিয়েছি। এরপরই বাইরে থেকে আনা নিজের অবজারভারকেই বাড়ি পাঠিয়ে দেন গণেশ কুমার। অনুরাগ যাদবকে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজারভার পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার। খসড়া তালিকা, প্রথম ভোটার তালিকা এবং বিচারাধীনদের নিষ্পত্তির পর সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বাদ গিয়েছে প্রায় 91 লক্ষ নাম। এর মধ্যে 27,16,393 নাম বাদ পড়েছে বিচারাধীন তালিকা থেকে। এ নিয়ে বুধবার সকাল 10টায় দিল্লিতে কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করেন তৃণমূলের 4 প্রতিনিধি, ডেরেক ওব্রায়েন, সাকেত গোখলে, সাগরিকা ঘোষ এবং মেনকা গুরুস্বামী। তৃণমূলের দাবি, গণেশ কুমারকে ডেরেক ওব্রায়েন বলেন, আমাদের মুখ্যমন্ত্রী একাধিকবার আপনাকে চিঠি দিয়েছেন। অভিযোগ, এতেই মেজাজ হারান মুখ্য নির্বাচন কমিশনার। তৃণমূলের প্রতিনিধিদের বলেন, গেট লস্ট। ডেরেক তখন বলেন, আপনি আমাদের গেট লস্ট বলছেন? এরপরে বেরিয়ে আসেন তৃণমূলের প্রতিনিধিরা। Get lost. This is what the chief election commissioner told the Trinamool Congress delegation. निकल जाओ यहाँ से। ये election commissioner बोला लास्ट में, हम लोग निकल आए। We are the second largest opposition party in parliament. 7 মিনিট মিটিং করেছে, আমাদের বলেছে 4 জন সংসদকে বলেছে এখান থেকে বেরিয়ে যাও। What I saw today is a shame. I challenge the election commissioner to put out the video. आज जो क्या हुआ, वीडियो नहीं है तो ऑडियो लगाओ, क्या हुआ आज। নির্বাচন কমিশন সূত্রে দাবি, তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন চিৎকার করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে চুপ করতে বলেন। কমিশনের তরফে তৃণমূল প্রতিনিধিদের বলা হয়, ডেকোরাম বজায় রাখুন। এ নিয়ে নির্বাচন কমিশনের তরফে একটি এক্স পোস্ট করা হয়। তাতে লেখা হয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের সঙ্গে কমিশনের সোজা কথা, পশ্চিমবঙ্গে এবারের ভোট হবে ভয়মুক্ত, হিংসামুক্ত, হুমকিমুক্ত, প্ররোচনামুক্ত এবং ছাপ্পা ও বুথ জ্যামহীন। কমিশনের এই এক্স পোস্টের পাল্টা তৃণমূল মুখপাত্র সাকেত গোখলে এক্স পোস্ট করেন, লেখেন, ভাবুন গণেশ কুমার কিরকম দালাল। নির্বাচন কমিশনের সোশ্যাল মিডিয়ায় একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে পোস্ট করা হয়েছে। এই অপরাধী কমিশনারের কি বিজেপিকে সোজা কথা বলার সাহস আছে? নিউজ 18 বাংলা। কথা বললেই সাসপেন্ড সরব মমতা বন্দ্যোপাধ্যায়। অফিসারদের বাইরে পাঠিয়ে দিয়েছে সব বাংলার, 500 জনের বেশি অফিসারকে পাঠিয়ে দিচ্ছে। কেউ যদি তাকে একটি কথা বলছে সঙ্গে সঙ্গে সাসপেন্ড, ভ্যানিশ ওয়াশিং মেশিন, সবাইকে ভ্যানিশ করে দিচ্ছে, সবাইকে ভ্যানিশ করছে আর নিজের লোকেদের প্রমোশন দিচ্ছেন। এত লোভী আপনারা, চৈত্র সংক্রান্তির সেলের মতো সব নিজেদের বিক্রি করে দিয়েছে। মানুষের বিচার পাবার কোনো জায়গা নেই। তাই বলি, জেনে রাখো, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন। মানুষের ভোটাধিকার করলে ভ্যানিশ, তোমরা কিন্তু হবে ফিনিশ। এটা মাথায় রেখে দিও। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। জোট বাঁধুন, তৈরি হন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ভয় করবো না, ভয় করবো না।
এসআইআর এর নাম বাদে চক্রান্তের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিতেই নাম বাদ। 2024 সালে এই ভোটার লিস্টে যদি মোদিবাবু আপনি প্রধানমন্ত্রী হয়ে থাকেন আর অমিত শাহ আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে থাকেন, তাহলে ভোটের আগে বাংলায় মানুষের নাম কাটার জন্য এই এসআইআর ষড়যন্ত্র করলেন কেন? তৃণমূলের সিটগুলো দেখে দেখে নাম কেটেছেন। শুধু হুগলি জেলায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, খোদ কলকাতায়, আমার ভবানীপুর কেন্দ্রে আগে কেটেছিল 48,000, মাত্র 2,51,000 ভোটার ছিল। আর অ্যাডজুডিকেশনও 14,000, তাদের ভবিষ্যতে আমি জানি না, প্রায় 60,000-এর কাছাকাছি। দিনাটায় 35,000 ভোট কেটেছে কুচবিহারে, রাজবংশী ভোট। মনে রাখবেন, দেখে দেখে মুর্শিদাবাদ পুরো বরবাদ, মালদা পুরো বরবাদ, তো ভবানীপুর কেন বরবাদ? নামবাদে বিজেপিকে কড়া আক্রমণ মমতার। মতুয়া, রাজবংশী ও আদিবাসী নামবাদে তোপ, সংখ্যালঘু নামবাদে মোদীকে নিশানা। কেন বাদ দিয়েছেন মতুয়াদের নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন রাজবংশীর নাম? ওরা তপশিলি। কেন বাদ দিয়েছেন আদিবাসীদের নাম? ওরা আমাদের সবচেয়ে বেশি বন্ধু। কেন বাদ দিয়েছেন হিন্দু থেকে মুসলমান সবার নাম? আর মুসলমানদের তো দেখে দেখে কচুকাটা করেছেন। ভেবে জেনেতে চলবে? সৌদি আরবিয়া যাবেন না, দুবাই যাবেন না, আরব কান্ট্রিতে যাবেন না, যেতেই পারেন, সব জায়গায় যে কেউ যেতে পারেন। তো দুমুখ কেন? দুমুখ কেউটে সাপ, দুমুখ গোখরা সাপ, ভয়ঙ্কর ছোবল। ওই কেউটে সাপকে ঘরে ঢুকতে দেবেন না, গোখরো সাপকে ঘরে ঢুকতে দেবেন না, এক ছোবলেই শেষ হয়ে যাবেন। সাংবিধানিক অধিকার রক্ষায় ফের লড়াইয়ের ডাক, প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত করার দাবি মমতার। রাস্তা থেকে কোর্টে লড়াই করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। আগামী দিন আবার লড়াই হবে, দরকার হলে প্রত্যেকের নাম তোলার ব্যবস্থা করতে হবে। আইনত সাংবিধানিক অধিকার। ওদের পরিকল্পনা যেন চৈত্রশেল মানুষকে নিয়ে, যেন দেশটাকে চৈত্রশেল করছে। বিজেপি ভ্যানিশ ওয়াশিং কমিশন আর তার কিছু দলাল। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য। তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইব। জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। এসআইআর এর নামে এনআরসি ষড়যন্ত্র, ভোট প্রচারে সরব মমতা। এই নাম বাদ দেওয়ার খেলায় এনআরসি করার ছক্কা চলছে। ওই ছক্কাকে অক্কা করে দেবো। আসামে এনআরসি করেছিল, 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল, আর 6 লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছিল। জিজ্ঞেস করেছেন একবারও তারা কারা? বাংলার ভোটে অনুপ্রবেশ ইস্যু বিজেপির, অনুপ্রবেশ নিয়েই কেন্দ্রকে তো মমতার। ভোট কাটতে তোমার দেখা, লক্ষ লক্ষ সিআরপিএফ নিয়ে আসছো, সিআইএসএফ নিয়ে আসছো, বিএসএফ নিয়ে আসছো, বলছে অনুপ্রবেশকারী ঠেকাতে। আপনারা কি জানেন বর্ডার আমাদের হাতে নেই? কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআইএসএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিআরপিএফ কার হাতে? স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। সিবিআই কার হাতে? আগে প্রধানমন্ত্রী দেখতো, এখন সবটাই উনি দেখেন। বিজেপি রাজ্যে বাংলার পরিযায়ীদের অত্যাচার, বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মারছেন, বাংলা ভাষায় কথা বললে বিজেপি রাজ্যে মধ্যপ্রদেশে মারছেন, উড়িষ্যায় মারছেন, দিল্লিতে মারছেন, রাজস্থানে মারছেন, উত্তরপ্রদেশে মারছেন, মধ্যপ্রদেশে মারছেন। আর এখানে এসে লিখে নিয়ে এসে টুকলি করে আমার সোনার বাংলা পরিবর্তন করে দিল। আজও জায়গায় জায়গায় ট্রাইব্যুনালের আবেদনের জন্য লম্বা লাইন, গলদঘর্ম হয়ে মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন। শুধু ব্যতিক্রমী ছবি মালদার ক্ষেত্রে। মালদায়
একেবারে ফাঁকা, ট্রাইব্যুনালের লাইন সেরকম নেই বলতে গেলে, হাতে গোনা কয়েকজন। ওদিকে জলপাইগুড়িতে আবার অভিযোগ যে সেখানে এফিডেভিটের স্ট্যাম্পই মিলছে না। সোমবার থেকে নানা জায়গায় ট্রাইব্যুনালে লম্বা লাইন, ভিড়ে ভিড়। এবার এই ছবিটা দেখুন, একেবারে খাঁ খাঁ ট্রাইব্যুনাল। এটা মালদার ছবি, জেলা প্রশাসনিক দপ্তর। দপ্তরের পাশে ট্রাইব্যুনালে আবেদনের ক্যাম্প, সবকিছুই রেডি, কিন্তু আবেদনকারীর দেখাই নেই। অন্যত্র ট্রাইব্যুনালে ভিড়ে ভিড়, কিন্তু এখানে একেবারে ফাঁকা। মালদা জেলায় বিচারাধীন ছিল 8,28,127, নাম উঠেছে 5,88,657 জনের, নাম বাদ 2,39,375 জনের। যাদের নাম বাদ তারা আবেদন করতে পারেন ট্রাইব্যুনালে। মালদার 12টি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা আলাদা করে টেবিলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সব টেবিলই ফাঁকা। আমার ভোটার লিস্ট থেকে নামটা বাতিল হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। কীভাবে কী করলো না করলো, আমরা তো ফর্ম ফিল আপ করে তো জমা করেছি। আমার বাড়ির ফ্যামিলি সবার এসছে, শুধু আমারটাই বাদ হয়ে গেছে। হ্যাঁ, হয়নি ধরতেই হচ্ছে। অফলাইনে অ্যাপ্লাই করলাম। অভিযোগ, মালদা জেলা প্রশাসনিক দপ্তরে যে ট্রাইব্যুনালের কাজ হচ্ছে তা ঠিক মতো করে প্রচারই করা হয়নি, তাই এদিন হাজির হাতে গোনা কয়েকজন। ডিএম অফিসে তো কাগজ জমা দিয়েছি, ফর্ম ফিল আপ করে দিয়েছি, জমা তো এখনো হলো না। কোথায় যেন যেতে বললো, হরান তো হচ্ছে। আমার কতবার আধার কার্ড মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই, 50 টাকায় হয়, এটা 500 টাকা চাইছে মোবাইল আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা। এটা নিয়ে আর লাগবে, ওইটা লাগবে। ভোটার তালিকায় নাম ভুল, বানান ভুল, এর জেরে বাদ গেছে নাম। নাম তুলতে করতে হবে এফিডেভিট, কিন্তু তার জন্য জলপাইগুড়ি আদালতে স্ট্যাম্প মিলছে না বলে অভিযোগ। ফলে ভোগান্তির একশেষ। 3 দিন ধরে করতেছি, স্ট্যাম্প পাচ্ছেন না, পাচ্ছে না। এফিডেভিট করছেন? এফিডেভিট করবো, আজকে বুঝি হবে না, আবার কালকে আসতে হবে। কি ভরা নিশ্চয়ই ট্রাইব্যুনালে আমাদের নামকে অ্যাপ্লাই করতে লাগবে, তো কিছু ডকুমেন্টস আমাদের নাম ভুল ছিল, তো সেটাকে এফিডেভিট করার জন্য স্ট্যাম্পের প্রয়োজন, কিন্তু আজকে 2 দিন থেকে আসতেছি, স্ট্যাম্পটা পাচ্ছি না। এসআরআই কাজ চালু হলে এখানে তার সাথে ওদের এফিডেভিট করতে হচ্ছে, তার জন্য দরকার হচ্ছে স্ট্যাম্পে। হঠাৎ করে আমার কাছে দেখা যাচ্ছে যে 2000 লোক আছে উপস্থিত, হয় আমার কাছে হয়তো 500 মাল আছে, 2000 লোক, তাহলে তো আমি সার্ভ করতে পারবো না। সপ্তাহে আমাদের এখানে 600 করে দেয়, এখন পার ডে দরকার হচ্ছে, বলতে পারবো না, 1000, 1500, 2000 দরকার। বীরভূমের রামপুরহাট কলেজ, এখানে চলছে ট্রাইব্যুনালে আবেদনের কাজ। ভোটার তালিকায় নাম তুলতে বুধবার ভোর রাত থেকে আবেদনের লম্বা লাইন, ভিড়ে ভিড়। ভোট 4টা থেকে বিশাল হয়রানি শেষ নেই স্যার। যেরকম খাওয়া নাই, যাওয়া নাই, কোর্ট মনে করে উধার করতেই আমাদের দিনকে নিয়ে গেছে। আমরা খাটি না লোক, আর কাজ করতে পারছি না, এসআইআর নিয়ে বেড়ে বেড়াচ্ছি। কাজ কাম কর্ম বাদ দিয়ে কালকে সকাল 8টা হয়ে রাত 11টা পর্যন্ত লাইনে ছিলাম। কালকে পরশু ওই ব্যাপার ধরলাম। নিউজ 18 বাংলা। প্রায় 91 লক্ষ নাম বাদ। শুভেন্দু অধিকারীর দাবি, এসআইআরে পরিচ্ছন্ন ভোটার লিস্ট। সুপ্রিম কোর্ট পরিষ্কার লাস্ট হিয়ারিং এ বলেছে যে এই সংখ্যার লোক যাদের নিষ্পত্তি হয়েছে তাদের নাম ফাইনাল ভোটার লিস্টে আসবে। বাকি যাদের নাম আসবে না বা যারা মনে করছেন যে তারা এলিজেবল ছিলেন, তারা ট্রাইব্যুনালে আবেদন করবেন। এইবার ভোটদান করার সুযোগ পাচ্ছেন না মানে যে আগামী কোনোদিন পাবেন না, এটা নয়, এটা আমার কথা নয়, সুপ্রিম কোর্টের কথা। আমি মনে করি এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে মৃত, ফেক, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারদের নাম বাদ গেছে। সাফ সুতরা পরিচ্ছন্ন ভোটার লিস্টে ভোট হবে এবং পশ্চিমবাংলায় 23শে এপ্রিল, 29শে এপ্রিল ভোটারদের মহোৎসব হবে। বেছে বেছে নাম বাদের অভিযোগ এসআইআরে শ্রমিক ভট্টাচার্যের, পাল্টা নাটক করে লাভ নেই বলে কটূক্তি করছেন কুণাল ঘোষ।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, রাষ্ট্রপতি বলতে কাছে গিয়ে বলুন, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন, আমাদের ফর্ম 7 গুলো কি হলো, যেগুলো পুলিশ আমাদের থেকে বাজেয়াপ্ত করলো, ছিনতাই করলো, আমাদের ফর্ম জমা নেবার পরেও এআরও আর ইআরওরা যেগুলো সিস্টেমে আপলোড করলো না, সেগুলো কি হলো? আমরাও ঝামেলা করছি ইসিআই তে, কোথায় গেল আমাদের ফর্ম 7? পরিকল্পিত ভাবে নদিয়া জেলায়, উত্তর 24 পরগনায়, মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দু উদ্বাস্তুদের ভোট, মতুয়াদের ভোট, আদিবাসীদের ভোট যেখান থেকে বিজেপি লিড করে, সেগুলো বাদ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা যাচ্ছি নির্বাচন কমিশনের কাছে। যে হঠকারী ভাবে, অদূরদর্শী ভাবে, অপরিকল্পিত ভাবে শুধু মুসলমান টার্গেট করে একটা হাওয়া তুলে, এই বিজেপি নেতারাই তো বলেছেন এত লাখ বাদ দেবো, 1 লাখ রোহিঙ্গা বাদ দেবো, 1.5 কোটি লোক বাদ দেবো। আমরা তো তখন থেকে বলে এসেছি যে এটা হিন্দুদেরও বিপদ, মুসলমানদেরও বিপদ, সকলের বিপদ। বিজেপির জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে এবং মতুয়া সম্প্রদায় চূড়ান্ত অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এখন তো এই সব নাকি কান্না কেঁদে নাটক করে লাভ নেই, প্রকাশ্যে বলতে আরম্ভ করেছেন এবার ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। তো এগুলো তো মানুষ দেখছেন, বিজেপি তো এইসব সমস্যা তৈরি করেছে। এবারের ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিলেন আজ এবং নাম বাদ পড়া নিয়ে চড়া হুঁশিয়ারি এবং জানিয়ে দিলেন প্রয়োজনে আবার আদালতের দ্বারস্থ হবেন। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে, সরকার আমরাই করব। এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, তৃণমূলের দুর্গ। সেই ভবানীপুর থেকে এবারও তৃণমূল প্রার্থী মমতা। বিজেপির বাজি শুভেন্দু অধিকারী, তিনি আগেই মনোনয়ন জমা দিয়েছেন। বুধবার আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়ন জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল 10:30 বাড়ির সামনে শিব মন্দিরে পুজো দেন মমতা। এরপর মিছিল। বাড়ি থেকে হেঁটে আলিপুর সার্ভে বিল্ডিং, সেখানে মনোনয়ন জমা। আমি দেখে নিন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আমাকে প্লিজ একবার জানান, ভালো করে দেখুন। পরে কিন্তু বলবেন না যেটা হয়নি। যদি কোনো কিছু বাকি থাকে বলুন, আমি একটু ট্রাই করবো। মনোনয়ন জমার পর শপথ। আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের বিধানসভার একটি আসন পূর্ণ করার উদ্দেশ্যে মনোনীত হয়ে সত্যনিষ্ঠার সাথে প্রতিজ্ঞা করছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা জ্ঞাপন করব এবং আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করব। আমি 365 দিন এখানে থাকি। আমার ধর্ম, কর্ম, বর্ণ, আন্দোলন সবকিছু ভবানীপুরকে ঘিরে। আমি ছোট্টবেলা থেকে এখানেই আছি, এখানেই থাকি, এখান থেকেই আমার সবকিছু। আমি আমার নমিনেশন যেমন ফাইল করলাম 294টা কেন্দ্রে আমাদের তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুল তাদের প্রত্যেকটা প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আমি বাংলার মানুষকে অভিনন্দন জানাবো, কারণ সরকার আমরাই করব। মনোনয়ন জমা দেওয়ার পর নাম বাদ নিয়ে ফের সুর চড়ান মমতা। আবারও আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন। এত নাম বাদ গিয়েছে মানুষের, 32 লক্ষ নাম উঠেছে 1,20 লাখের মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। অ্যাডজুডিকেশনে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000 60,000 মতো। তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল, যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার, ট্রিব্যুনালে বাদ বাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাই। নিউজ 18 বাংলা। আর এবারের ভোটে ভবানীপুর ভর কেন্দ্র বলা হচ্ছে। তার কারণ ভবানীপুরে একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়, ওদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী, যিনি ফের একবার ভবানীপুর চ্যালেঞ্জ ছুড়লেন। ওনার এত চিন্তা কেন? আমার সঙ্গে তো মাত্র 16টা লোক আছে, মানে ওনার কথা 16টা লোককে কেন গুরুত্ব দিচ্ছেন? 250-র উপরে বুথ, আমি তো এজেন্টই দিতে পারবো। ওনার অত চিন্তার কি আছে? ওনার পার্টিও হারবে, উনিও আবার হারবেন, সেকেন্ড টাইম হারবেন। নরেন্দ্র মোদীজি বলে গেছেন ব্রিগেডেরা,
10 লক্ষ লোকের সামনে সবকা সাথ সবকা বিকাশ भी होगा सबका हिसाब भी होगा। বাংলায় ভোট প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন চাকরি দুর্নীতি নিয়ে তোপ দাগলেন তৃণমূল সরকারকে। आज पूरे पश्चिम बंगाल के अपने मेरे युवा साथी जो पढ़ाई करते थे, मेहनत करते हैं, डिग्री लेते हैं और नौकरी के लिए जब जाते हैं तो उनको नौकरी में उनके सर्टिफिकेट को खारिज कर दिया जाता है और कहा जाता है मेरिट नहीं चलेगा, टीएमसी के सिंडिकेट में जो जाएगा उसको नौकरी मिलेगी। तो ऐसे सिंडिकेट को ही हम खत्म कर देंगे जो हमारे पश्चिम बंगाल के युवाओं को नौकरी से रोकता होगा। ऐसा सिंडिकेट नहीं चलने देंगे। ऐसे सिंडिकेट को समाप्त करने का काम हमारी भाजपा की सरकार आने वाले समय में करेगी। এবার ভোটে কি হবে? বিজেপি জয়ের আত্মবিশ্বাসী বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। इस चुनाव के माध्यम से न्याय की लड़ाई लड़ेंगे। जनता के इस आवाज को निश्चित रूप से चुनाव के दिन, चाहे वो 23 अप्रैल का हो, चाहे 29 अप्रैल का हो, उस दिन एक एक मत भाजपा की झोली में गिरेगा। 4 मई को जब परिणाम आएगा तो पश्चिम बंगाल में फिर से होली होगी और ये होली भगवा होली होगी जो हर गली और मोहल्ले में मनाई जाएगी। मित्रों, সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কমিশনের লক্ষ্য। এবারে নির্বাচন কমিশনের নয়া সংযোজন দেখুন, গাড়ি, সাজোয়া গাড়ি, এইরকম দুটো সাজোয়া গাড়ি ইতিমধ্যেই মালদায় এসে পৌঁছেছে। যেখানেই কোনো অশান্তি হবে সেখানেই এই গাড়ি পৌঁছে যাবে। প্রশিক্ষিত যারা কর্মী, যারা আধিকারিক রয়েছেন বা যারা প্রশিক্ষিত নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন, তারা এই গাড়ি নিয়ে পৌঁছে যাবেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য। সেবক আছে আমার সঙ্গে। সেবক, এই দুটো গাড়ি পৌঁছেছে, সেখানে রাখা রয়েছে মালদায়। তো কোথায় প্রথম এরকম গাড়ি মালদার মানুষ ভোটের আগে দেখলেন, কি প্রতিক্রিয়া তাদের মধ্যে? একদমই, দেখো অতনু, তুমি যেমনটা বলছিলে যে এই প্রথম এবার দেখা গেল যে নির্বাচন কমিশন এবার কড়া হাতে নির্বাচন প্রক্রিয়া করার কথা বলেছে, কিন্তু সাজোয়া গাড়ির ব্যবহার এই প্রথম হতে চলেছে এবং ইতিমধ্যে 2টি সাজোয়া গাড়ি কাল রাতেই মালদায় চলে এসছে। সন্ধ্যার পরে এই 2টি গাড়ি মালদায় আসে এবং শহরে যখন এই গাড়ি আসে তখনই কিন্তু দেখা যায় যে এটা নিয়ে রীতিমতো হইচই করে এবং চর্চা শুরু হয় এই সাজোয়া গাড়ি নিয়ে। ইতিমধ্যেই মালদহের হিন্দুস্থান সংলগ্ন যে মাঠ, সেই মাঠে এই 2টি গাড়িকে রাখা হয়েছে এবং সেই 2টি গাড়ি সবসময় পাহারায় থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সাধারণত উপদ্রুত এলাকাতে, এইসব এলাকাতে আমরা দেখি এই ধরনের গাড়িতে করে নিরাপত্তা কর্মীদেরকে আনা নেওয়া বা তাদেরকে কাজে ব্যবহার করা হয়, কিন্তু এবারের ভোটে এই প্রথম। এর আগে কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হয়েছে, কিন্তু এই ধরনের সাজোয়া গাড়ির ব্যবহার এই প্রথম, তুমি যেমনটা বলছিলে। এবং আমরা যেটা জানতে পারছি যে ভোটের আগে বা পরে বা ভোটের দিন যদি কোথাও কোনো সেই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটে বা কোনো অশান্তি গোলমাল হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী, প্রশিক্ষিত কেন্দ্রীয় বাহিনী এই গাড়িতে করেই ঘটনাস্থলে পৌঁছবে। ধন্যবাদ।